আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে মহিলা কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। আজকে আমি ক্লাস নেব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয়ের উপরে ক্লাস নেব। সেকেন্ড ইয়ারের জন্য এটা হলো আমার প্রথম ক্লাস। আজ করোনাকালীন সময়ের কারণে আমরা এভাবে ক্লাস নিচ্ছি। আমাদের কোনো স্টুডেন্ট দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। যদি ব্যবসা শিক্ষা শাখার কেউ দেখে থাকো, একজন আরেকজনকে বিষয়টা ইনফর্ম করবে এবং সবাই ক্লাসে উপস্থিত থাকবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লাসে যেভাবে ক্লাস করার ঠিক সেভাবে ক্লাসগুলো করানোর আমি চেষ্টা করব। স্টুডেন্ট, আজকে আমরা এই অধ্যায় শেষে ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো এবং ব্যবস্থাপনার চক্র বর্ণনা করতে পারবো। সবগুলো টপিকস আমার পক্ষে শেষ করা সম্ভব নয়। এই কারণে আমরা আগে যেভাবে ক্লাস নিতাম এখন সেভাবে আমাদের পক্ষে ক্লাস নেওয়া হচ্ছে না। সপ্তাহে আমরা 2-3টা ক্লাস নিচ্ছি, আগে তো 5-6টা ক্লাস নিতাম। যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ এখন আমরা শুধুমাত্র সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ব্যবসা শিক্ষা শাখার ছাত্র, আমরা ব্যবসার ধারণাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনার ধারণা আমি এখন ব্যবস্থাপনা সম্পর্কিত তোমাদের সাথে আলোচনা করব। ব্যবস্থাপনার বিষয়টা একদম সহজ। আমরা সবাই আসলে ব্যবস্থাপক চিনি বা বুঝি। বিষয়টা হলো এমন, যেমন নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের গভর্নিং বডি চাচ্ছে কলেজের 90% স্টুডেন্ট পরীক্ষায় কৃতকার্য হোক। এই জন্য ওনাদেরকে প্রিন্সিপালের মাধ্যমে যেতে হবে। আর প্রিন্সিপাল স্যার কি করবে, আমাদেরকে দিয়ে, তোমাদেরকে দিয়ে এবং বস্তুগত উপাদান যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে ফলাফলটা অর্জন করবে। ঠিক সেভাবে মডার্ন মহিলা কলেজ যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা পিকনিকে যাব, তাহলে একজনকে নেতৃত্ব দিতে হবে, একজনকে ব্যবস্থাপকের দায়িত্ব দিতে হবে যে বিভিন্ন কার্যক্রম করে পিকনিকটাকে সাকসেসফুল করবে। এই হলো। তাহলে আমরা এ থেকে ব্যবস্থাপনা সম্পর্কে কি ধারণা পাচ্ছি? আসলে ব্যবস্থাপনা হলো একটা কৌশল। কি কৌশল? প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় এবং বস্তুগত উপাদান যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে উদ্দেশ্য অর্জন করার কৌশলের নামে ব্যবস্থাপনা, অথবা কতগুলো কাজের সমষ্টি। কি কাজগুলো হলো আমাদের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, প্রেরণা এবং নিয়ন্ত্রণ। কেউ কেউ নেতৃত্ব এবং নির্দেশনাকে অন্তর্ভুক্ত করেছে। এখন আমরা বলেছি ব্যবস্থাপনার মধ্যে 2 ধরনের উপাদান বিদ্যমান আছে। একটা হলো মানবীয় উপাদান আর একটা হলো বস্তুগত উপাদান। ব্যবস্থাপনার যে উপাদানগুলো যেগুলো কার্য সম্পাদনের উদ্দেশ্য অর্জনের জন্য কাজে লাগে সেগুলোকে 6M দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, যার মানে হলো ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। এই 6M এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষ। মানুষকে পরিচালনা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ব্যবস্থাপনার কাজ হলো এই মানুষগুলোকে পরিচালিত করে বস্তুগত উপাদান সহ মিলিয়ে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করে নেওয়া। ব্যবস্থাপনার সংজ্ঞা একজন এক একভাবে দিয়েছেন। অ্যালেন বলেছেন যে ব্যবস্থাপক যাই করে তাই ব্যবস্থাপনা, কিন্তু সংজ্ঞাটা পূর্ণাঙ্গ নয়, যার কারণে অনেক সময় ব্যবস্থাপক ঘুমাবেন, কথা বলবেন, এগুলো আমাদের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয়। ব্যবসা সংক্রান্ত কাজে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন সেগুলো হলো আমাদের ব্যবস্থাপনা। হেনরি পিয়ার ব্যবস্থাপনাকে বলেছেন, হেনরি পিয়ার হলো ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি বলেছেন পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই কতগুলো কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আর এলগুলি ব্যবস্থাপনাকে ফ্রুটস কর এরকম একটা নাম দিয়ে উনি ব্যাখ্যা করেছেন এভাবে: P দিয়ে প্ল্যানিং, O দিয়ে অর্গানাইজিং, S দিয়ে স্টাফিং, D দিয়ে ডাইরেক্টিং, CO দিয়ে কোঅর্ডিনেটিং এবং B দিয়ে বাজেটিং। আমি একটু লিখে দিচ্ছি। ফ্রুটস কর POSDCORB। পুটস কর
এই কোর্স কপ দিয়ে উনি ব্যবস্থাপনাকে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা ব্যবস্থাপনা সম্পর্কিত ধারণাটা আমরা পেলাম যে ব্যবস্থাপনা একটা কৌশল, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার কার্য আদায় করে না মানুষকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে নেওয়ার কৌশলের নাম আমরা ব্যবস্থাপনা বলতে পারি। এই গেল আমাদের এই ব্যবস্থাপনা সম্পর্কিত ধারণা। স্টুডেন্ট, এখন আমরা ব্যবস্থাপনার যে কার্যাবলী সেগুলো নিয়ে আমরা হালকা ধারণা দেব। ব্যবস্থাপনার কার্যাবলীগুলো আমি সংজ্ঞায় আলোচনা করে গেছি। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে কি আছে, একটা চ্যাপ্টার আছে। আমি শুধু তোমাদেরকে একটা থিম দিয়ে যাব। ব্যবস্থাপনার কাজগুলো হলো কি: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্ব, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। প্রেষণাও আছে। কোনো জায়গায় প্রেষণাকে নেতৃত্ব নির্দেশনার সাথে সমন্বিত করে ফেলেছে, কোনো জায়গায় আলাদাভাবে দেওয়া হয়েছে। আমাদের এই সপ্তাহেও প্রেষণাকে আলাদাভাবে দেওয়া হয়েছে। এখন পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? পরিকল্পনা হলো কার্য সম্পাদনের একটা অগ্রিম নকশা, অর্থাৎ অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অগ্রিম নকশা, সেই নকশাকে বলা হয়েছে পরিকল্পনা। আমরা আলোচনা করতেছি পরিকল্পনা কি করতে হবে, কিভাবে করতে হবে। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্মসূচির নকশা। কি করতে হবে, কিভাবে করতে হবে, কার দ্বারা করাতে হবে, কখন করাতে হবে, এই সমস্ত বিষয়সমূহ সম্পর্কিত অগ্রিম ধারণা গ্রহণ করার নাম হলো পরিকল্পনা। দ্বিতীয়ত হলো সংগঠন। এই সংগঠনটা কি? সংগঠনটা হলো যে সমস্ত উপকরণগুলো আমাদের আছে সেগুলোকে সমন্বিত করা এবং যারা প্রতিষ্ঠানে আছে তাদের দায়িত্ব কর্তৃত্বকে দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। কে বস হবে, কে সাবঅর্ডিনেট হবে, কে কি করবে, এগুলো ঠিক করে দেওয়ার নাম হলো সংগঠন। প্রত্যেকটা কাজ নিয়ে আলাদা আলাদাভাবে একটা চ্যাপ্টার আছে, সেখানে ব্যাপক আলোচনা হবে। আমরা শুধু হালকা ধারণা দিয়ে যাচ্ছি। কর্মী সংস্থান কি বুঝি আমরা? কর্মী সংস্থান বলতে নিশ্চয় কর্মী সংস্থান হলো কর্মী সংস্থান অথবা কর্মী আনয়ন করা। প্রতিষ্ঠানে কর্মী আনয়ন করাকে কর্মী সংস্থান বলে। কিন্তু ব্যবস্থাপনার ছাত্র হিসেবে, ব্যবসা শিক্ষা শাখার ছাত্র হিসেবে আমরা এটাকে আরো ব্যাপকভাবে দেখব। কর্মী সংগ্রহের জন্য উচ্চ নির্ধারণ, কর্মী প্রতিষ্ঠানে আনয়ন করা, নির্বাচন করা, মূল্যায়ন করা, এই সমস্ত কার্যগুলিকে আমরা কর্মী সংস্থান হিসেবে আখ্যায়িত করব। 4, নির্দেশনা। আমরা নির্দেশনা বলতে আমরা নেতৃত্ব ও নির্দেশনা, এটাকে আমরা করে ফেলি। নেতৃত্ব ও নির্দেশনা। নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? নেতৃত্ব হলো একটা গুণ। প্রত্যেক মানুষের মধ্যে এই ধরনের গুণ থাকে না। অগত্যে তোমার কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীকে প্রভাবিত করা, পরিচিত করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে হলো নেতৃত্ব। নির্দেশনাটা কি? নির্দেশনা হলো আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, পরামর্শ দেওয়া এবং তাদেরকে অনুসরণ করা। অর্থাৎ কার্য সম্পাদনের জন্য শুধু নির্দেশ দিলে হবে না, তাদের কার্যটা ঠিক করে হচ্ছে কিনা এটা অনুসরণ করাও আমাদের নির্দেশনার অন্তর্ভুক্ত থাকবে। স্টুডেন্ট, আমরা এই পর্যায়ে প্রেষণা নিয়ে আলোচনা করব। প্রেষণাটা কি? প্রেষণা কি? প্রেষণা হলো অনুপ্রাণিত করা, স্বেচ্ছা প্রণোদিত করা, কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী করে তোলার নাম হলো প্রেষণা। আসলে আমাদের যদি বেতন দেওয়া না হতো আমার পক্ষে চাকরি করা সম্ভব হতো না। ঠিক কর্মীদেরকে বেতন দিয়ে, বোনাস দিয়ে অথবা তাদেরকে প্রশংসা করে। প্রেষণা শুধু ইতিবাচকে হবে,
এমন না, নেতিবাচকও হতে পারে। যেমন কাউকে তিরস্কৃত করে প্রেরণা দেওয়া যেতে পারে, হ্যাঁ আপনার দ্বারা এই কাজ হবে না, এই কথাটা বলাতে তার মনের মধ্যে একটা দিক জাগবে, সে কি করবে, সে কাজ করার চেষ্টা করবে, ওই কাজটা সে করে ফেলার চেষ্টা করবে, এটা একটা প্রেরণা। তবে এটা হলো নেতিবাচক প্রেরণা। সাধারণত আমরা ইতিবাচক প্রেরণাগুলি প্রতিষ্ঠানে বেশি দিয়ে থাকি, যেগুলো বেতন, বোনাস, মুনাফার অংশ, এগুলোকে আমরা ইতিবাচক প্রেরণা বলি। তাহলে প্রেরণা বলতে আমরা কি বুঝি? প্রেরণা হলো অনুপ্রাণিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে আমরা প্রেরণা হিসেবে আখ্যায়িত করব। সমন্বয় সাধন নিশ্চয় প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য সমন্বয় সাধন, হ্যাঁ প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য সুবিধা অনুযায়ী অথবা কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবে। যেমন একটা প্রতিষ্ঠানে কি থাকতে পারে? উৎপাদন বিভাগ থাকতে পারে, ক্রয় বিভাগ থাকতে পারে, বিক্রয় বিভাগ থাকতে পারে, অর্থ বিভাগ থাকতে পারে। এই সমস্ত বিভাগের কাজগুলোকে একসাথে গ্রথিত করা, অর্থাৎ একই উদ্দেশ্যে নিয়ে আসার নাম হলো সমন্বয় সাধন। হ্যাঁ, কারণ আমাদের প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য এক। যেমন উৎপাদন বিভাগ কি করবে? উৎপাদনে যাবে, আর ক্রয় বিভাগ ক্রয় করবে। এখন ক্রয় বিভাগ উৎপাদন বিভাগের জন্য প্রয়োজন হলো র মেটেরিয়ালস বা কাঁচামাল। এখন ক্রয় বিভাগের কাছে যদি উৎপাদন বিভাগ রিকুইজিশন না দেয়, এবং কত লিমিটেশন আমার তো চলতে রেগুলার বন্ধ হয়, হ্যাঁ 12 রিকুইজিশন না দেয়, দেখা যায় যে ক্রয় বিভাগ ইচ্ছে মতো পণ্য ক্রয় করলো, কিন্তু কি হলো, উৎপাদন বিভাগের এটা কাজে লাগলো না, অথবা পণ্যটা পরিমাণে কম হয়ে গেল। এই জন্য এই সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আলোচনা আসতেছি স্ট্রেন নিয়ন্ত্রণ, 7 নম্বর কাজ। হ্যাঁ, নিয়ন্ত্রণ বলতে আমরা সাধারণভাবে বুঝি যে কোনো রাশ টেনে দেওয়া, বাধা দেওয়া, দমন পীড়নের সমস্ত কথাবার্তা। ব্যবসা শিক্ষা শাখা স্টুডেন্ট হিসেবে আমরা বিষয়টাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করব। এইভাবে বলবো যে নিয়ন্ত্রণ হলো পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা, কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা দেখা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নাম হলো নিয়ন্ত্রণ। আবার বলতেছি, পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা দেখা এবং কোথাও ভুল ত্রুটি হলে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করার নাম হলো নিয়ন্ত্রণ। তাহলে এই ধারণাগুলো আমরা পেলাম ব্যবস্থাপনার কাজের 7টা কাজ। এই কাজের ধারণাগুলো পেলাম, প্রত্যেকটা কাজ নিয়ে আমাদের আলাদা আলাদাভাবে 7টা হচ্ছে ব্যাপক আলোচনা হবে প্রত্যেকটা কাজের। এখন আমরা ব্যবস্থাপনা চক্র, তোমাদের পরীক্ষা প্রায় এই ধরনের একটা বিষয় আসে, ব্যবস্থাপনা চক্র। চক্র বলতে আমরা এরকম একটা সাইকেলকে বুঝাই, ইংরেজিতে CYCLE সাইকেল, এই ধরনের কথাকে বুঝায়। ব্যবস্থাপনা চক্রটা কি? ব্যবস্থাপনা চক্র হলো ব্যবস্থাপনার পরপর যে কাজগুলো আছে এগুলোকে বলা হয়েছে ব্যবস্থাপনা চক্র, অর্থাৎ পরস্পর নির্ভরশীল কাজকে সাধারণত ব্যবস্থাপনা চক্র হিসেবে আমরা আখ্যায়িত করব। ব্যবস্থাপনার কাজগুলো কি কি? যেমন আমরা প্ল্যানিং রে পি দিয়া, আমি একটু বড় করে দিচ্ছি স্টুডেন্ট, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং অথবা লিডারশিপ একইভাবে আসতেছে আমাদের। এরপরে মোটিভেশন, এরপরে কোঅর্ডিনেটিং, এরপরে আসতেছে কন্ট্রোল। কেমন? কোঅর্ডিনেটিং, কন্ট্রোল। এটাকে আমরা বলবো যে ব্যবস্থাপনা চক্র। এখন চক্র বলা হয়েছে কি জন্য? পরস্পর নির্ভরশীল কাজ যেগুলো একটার পর একটা আসবে, এমন অবস্থাকে চক্র বলা হয়েছে। কেন এটাকে ভুল করে দেওয়া হয়েছে আমি একটু পরে ব্যাখ্যা করবো। এখন দেখো, প্ল্যানিং বলতে পরিকল্পনাকে বুঝায়। আমরা পরিকল্পনা করলাম, পরিকল্পনার পরে যদি নির্দেশনা চলে যায় আমাদের হবে না, আমাদেরকে কি করতে হবে? প্ল্যানিং এর পরে সংগঠন করতে হবে, সংগঠন অনুযায়ী কর্মী নিয়োগ দিতে হবে, এরপরে এদেরকে আমরা নির্দেশনা দেব। কেমন? এই নির্দেশনার পরে আমরা কি করব? তাদেরকে প্রেষিত করব, কাজে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব এবং স্বেচ্ছাপ্রাণিত করব।
কাজগুলোকে একসাথ করব, এরপরে আমরা নিয়ন্ত্রণ করব। যেহেতু আমি কাজগুলো আগে আলোচনা করেছি, সেহেতু আমি এখন সামান্য একটু বলে যাচ্ছি। চক্র কেন বলবো আমরা? কাজগুলো আসতেছে কেন, ভুল হচ্ছে কেন, এগুলো কেন সুবিধা যাচ্ছে না? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেশন, কোঅর্ডিনেটর এবং কন্ট্রোলিং কেন হচ্ছে না, কেন এটা ভুল হচ্ছে? ভুল হচ্ছে এই কারণে, এই কাজগুলো পরস্পর নির্ভরশীল কাজ, একটার পর একটা আসতেছে, কিন্তু কন্ট্রোলিং এর পর আবার প্ল্যানিং আসবে। কেন কন্ট্রোলিং এর পর প্ল্যানিং আসবে? স্টুডেন্ট, কন্ট্রোলিং হলো পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা দেখা, ভুল ত্রুটি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নাম হলো কন্ট্রোলিং। এই কন্ট্রোলিং এর মধ্যে প্রতিষ্ঠানে কোথায় সমস্যা হচ্ছে, কার দ্বারা সমস্যা হচ্ছে, কিভাবে সমস্যা হচ্ছে। উৎপাদনের টার্গেট দেওয়া হয়েছে 5 লক্ষ ইউনিট, উৎপাদন হলো 4,50,000 ইউনিট, 50,000 ইউনিট। এখানে কি কর্মীদের সমস্যা হচ্ছে, না প্রতিষ্ঠানের যোগানের সমস্যা হচ্ছে, না কার্য পরিবেশের সমস্যা হচ্ছে? কন্ট্রোলিং এ সে সমস্ত বিষয়গুলো দেখা হয়। এই যে সমস্যাগুলো চিহ্নিত করা হলো, এই সমস্যাগুলোকে মাথায় নিয়ে আবার প্ল্যানিং করা হয়। এই জন্য এটা চক্র আকারে ঘুরতেছে। স্টুডেন্ট, আমাদের যেহেতু ক্লাসের লিমিট আছে, যেহেতু আমরা করোনাকালীন সময়ে ক্লাস নিচ্ছি, আমাদের পক্ষে ক্লাসের ব্যক্তি বড় করা সম্ভব নয় বিদায় আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।